আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক চেষ্টা করেও সম্ভবত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটকানো গেল না। কারাগার থেকে তাকে শেষ পর্যন্ত মুক্তি দিতেই হচ্ছে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলেও দেখেছি তাকে অন্তত 12টি মামলায় ফাঁসানো হয়েছে, বলা যায় যে 10টি মামলায় ফাঁসানো হয়েছে। এরপরে আমরা সেই একই চেষ্টা বিএনপির সময়েও অব্যাহত থাকতে দেখেছি। আদালতে জামিন হওয়ার পরেও তাকে একাধিক মামলায়, 2টি মামলায় অন্তত শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল পর্যন্ত জারি করা হয়েছে যে তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না। কিন্তু উচ্চ আদালতে তার মামলাগুলো থেকে জামিন দেওয়ার পরে আপিল বিভাগে সেই জামিন বহাল রাখার পরেও তার কারামুক্তি আমরা দেখছিলাম না। পরবর্তীতে আবার 2টা মামলা নিয়ে নতুন করে জটিলতা, নতুন করে আপিল বিভাগে যাওয়া, কোনো চেষ্টাই আর টিকলো না সেরকমই মনে হচ্ছে। আদালত থেকে আজকে যে খবর এসেছে তাতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন কোনো মামলায় আবারও শোন অ্যারেস্ট না দেখালে তাকে আর আটকে রাখা যাচ্ছে না। সেখানেই প্রশ্ন এসেছে, কারামুক্ত আইভী কি তাহলে আওয়ামী লীগের রাজনীতি শুরু করবেন, কিংবা আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সেই পর্যায়ে আওয়ামী লীগের কাণ্ডারি হবেন? শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনা যখন থেমে গেছে বলে মনে হচ্ছে, তখন সেই আলোচনাটা আইভীকে নিয়ে আবারও শুরু হচ্ছে। চলুন একটু জেনে দেখি কবে, কখন, কিভাবে আইভী কারামুক্ত হচ্ছেন, তারপরে তিনি কি করবেন। থাকবেন। মামলা হলে যে কোনো মামলাতেই জামিন পাওয়া কিন্তু একজনের নাগরিক অধিকার। সেই অধিকারটা ক্ষুণ্ণ করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা না, একেবারে সেটাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারকে দেখেছি। প্রফেসর ইউনূসের ধান্দাবাজ আইন উপদেষ্টা আসিফ নজরুল সবসময় জ্ঞানের কথা বলেন, নীতির কথা বলেন, মুখে সেই নীতির কথা বলতে বলতে ফেনা তুলেন, অথচ যে দুর্নীতি এবং যে অপশাসন তার সময়ে চাপিয়ে দেয়া হয়েছিল, উচ্চ আদালত, নিম্ন আদালত, সব আদালতকে যেভাবে প্রভাবিত করা হয়েছিল, আদালতে যেভাবে মব তৈরি করে ইনডাইরেক্টলি সরকার না বলে মবের দ্বারা আদালতকে ভয় দেখানোর ঘটনা ঘটানো হয়েছিল, আদালতে আসামিদের ওপরে মব তৈরির নিকৃষ্টতম ঘটনা ঘটা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই তথ্যগুলোই বলে যে কিভাবে মেটিকুলাস ডিজাইনে মানুষের জামিনের অধিকার কেড়ে নিয়েছিলেন প্রফেসর ইউনূস। অথচ সেই ইউনূসই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এবং তাকে আদালতে গিয়ে 6 তলা পর্যন্ত সিঁড়িতে উঠতে বাধ্য করেছে। তো একজন আসামিকে 6 তলা পর্যন্ত সিঁড়িতে উঠতে, মানে লিফট বন্ধ রেখে সিঁড়িতে উঠতে বাধ্য করা যদি কোনো সরকারের অপরাধ হয়, তাহলে মানে তার বিপরীতে প্রফেসর ইউনূস তার 1.5 বছরে যেগুলো করেছেন সেগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেই প্রশ্নও অনেকে তুলেছেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলাটা মিথ্যা ছিল কিনা সেটা কিন্তু আদালতে তিনি প্রমাণ হওয়ার সুযোগই দেননি। নির্বাহী আদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ক্ষমতায় এসে সেই মামলাগুলো উইথড্র করে নিয়েছেন, বাতিল করে দিয়েছেন। সেটা না করে যদি আদালতকে স্বাধীনভাবে চলতে দিতেন এবং আদালতের সিদ্ধান্তে তিনি মুক্ত হতেন, তাহলে আমরা বলতে পারতাম যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আদালতকে ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তিনি হাজার কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন, হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন, গ্রামীণ ফোনের মালিকানা, গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের মানে 25% থেকে 10%-এ নামিয়ে এনেছেন, বহু কিছু করেছেন। আমরা দেখেছি নিয়ম ভেঙে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তার যে গ্রামীণ ইউনিভার্সিটির মানে লাইসেন্স, সেই লাইসেন্স নিয়েছেন একেবারে পরিষ্কার নিয়মের মানে ব্যত্যয় ঘটিয়ে। সেই ঘটনাগুলো আমরা দেখছি, অর্থাৎ অনিয়মটাই তার শাসনামলে নিয়মে পরিণত
পরিণত করেছেন তিনি। আইভির বেলাতেও সেটা হয়েছে। আইভি আওয়ামী লীগের একমাত্র নেতা যাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয়েছে, সারা রাত অবরুদ্ধ থাকতে হয়েছে। আইভি 5 আগস্ট সরকার পতনের পরে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত তিনি তার নিজের বাড়িতেই ছিলেন, অথচ নারায়ণগঞ্জের বহু রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের একটা কর্মী গিয়ে তার বাড়িতে একটা ফুলের টোকাও দেয়নি। সেটা প্রমাণ করে যে আইভি আওয়ামী লীগের অন্যান্য বিতর্কিত দুর্নীতিবাজ লম্পট নেতাদের মতো নয়, তিনি সর্বস্তরে জনপ্রিয় এবং 5 আগস্টের ওই সরকার পতনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক নাই। এটা নারায়ণগঞ্জবাসীর স্বীকৃতি। অথচ তাকে গ্রেপ্তার করেছিল প্রফেসর ইউনূস এই ভয়ে যে আইভি না আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে রাজনীতিকে সরব করেন। প্রফেসর ইউনূসের আমলের সেই ঘটনাগুলো প্রত্যাশিত ছিল, কিন্তু সেই ঘটনার ধারাবাহিকতা যখন গত 3 মাসে আমরা একাধিকবার বিএনপির আমলেও দেখেছি, তখন আমরা হতাশ হয়েছি যে বিএনপির মতো একটা বড় দল এবং গণতন্ত্রে বিশ্বাসী দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল, যার নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন কাণ্ডারি, সেই দলের কাছ থেকে এইটা প্রত্যাশিত কারোরই ছিল না, কিন্তু হয়েছে। কারণ রাজনীতির মাঠে এই প্রতিহিংসা ব্যাপারটা তো নিয়মিত। বিএনপি আওয়ামী লীগের সময়ে প্রতিহিংসার শিকার হয়েছে, বিএনপি এখন প্রতিশোধ নেবে, এটাই স্বাভাবিক। এটাকে আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই বলেও অনেকে মনে করেন। কি ঘটছে আদালতে চলুন একটু জানি। ডেইলি স্টারে এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে আরো 2 মামলায় আইভির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। অর্থাৎ হাইকোর্ট যে জামিন দিয়েছিল সেই জামিন বহাল থাকছে, তাকে আর আটকে রাখার কোনো উপায় নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে দায়ের করা 2টি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। আজকে আইভির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা 2টি পৃথক আবেদনের বিষয়ে নো অর্ডার আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক। নো অর্ডার মানে এটা নিয়ে আর কিছু করার নাই, মানে হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাকছে। এখন কি তাহলে বিএনপি সরকার রিভিউ পিটিশন করবে আপিল বিভাগে? রিভিউ পিটিশন করে একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে একটা জামিন ঠেকানোর জন্য তারা রিভিউ পিটিশন সেই পথে হাঁটছে। আইভির আইনজীবী SM হৃদয় রহমান তিনি জানিয়েছেন, আইভির বিরুদ্ধে দায়ের করা অন্য 10টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। আদালতে আইভির পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী SM সিদ্দিকুর রহমান, আইনজীবী SM হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজিয়া শারমিন তিনি ছিলেন। এর আগে গত 30 এপ্রিল 2টি পৃথক হত্যা মামলায় আইভিকে অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট এবং কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না সে বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়ে রুলও জারি করেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মণ্ডল ও আব্দুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় 2টি মামলা করা হয়েছিল, যে মামলায় অনেক পরে তাকে আসামি করা হয়। গত বছরের 9 মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপরে আরও 9টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একইভাবে আমরা দেখেছি ইউনূস আমলের 10টি মামলার পরে বিএনপির আমলেও 2টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনা ঘটেছিল, যারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না। তার মানে আদালতের সমস্ত সিদ্ধান্ত এখন সেলিনা হায়াৎ আইভির পক্ষে চলে গেল। এরপরেও কি সরকার নিজেদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এটা নিয়ে অন্যরকম কোনো দিকে যাবে, নাকি মানে রবিবার যখন চলে গেল তখন এই আদেশ কালকের মধ্যে কারাগারে যাবে এবং কাল অথবা পরশুর মধ্যে আইভি সত্যিকার অর্থেই কারামুক্ত হবেন, কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনের থেকে তিনি এই মামলাগুলো লড়ার সুযোগ পাবেন, এটা আমরা দেখব। এবং সত্যি যদি কারামুক্ত হন তাহলে প্রশ্ন উঠেছে, এরই মাঝে আলোচনা শুরু হয়েছে শিরিন শারমিন চৌধুরী যে কোনোভাবেই হোক তার কারামুক্তির পরে স্টপ হয়ে গেছেন, আইভিও কি তার কারামুক্তির পরে স্টপ হয়ে যাবেন, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর উদ্যোগগুলো গ্রহণ করবেন? অভিযোগ রয়েছে শিরিন শারমিন চৌধুরী ভেতরে ভেতরে হয়তো তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, যোগাযোগ রক্ষা করে অন্তত মানে এখন তাদের চাওয়াটা কি? এখন তাদের চাওয়া, আওয়ামী লীগের এখন একমাত্র চাওয়া সেটা হচ্ছে যে তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা
উঠে যাক, যেন তারা অন্তত রাজনীতি করার অধিকার ফিরে পায়। কিন্তু কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছিলেন, ভাষাটা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ ছিল না, কিন্তু তার ভাষায় চ্যানেল ওয়ানের সঙ্গে সাক্ষাৎকারে যেটা বলেছেন তাতে মনে হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠছে না এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকেই আদালতের মাধ্যমে যাবে বর্তমান বিএনপি সরকার। সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে নাকি ক্ষতির কারণ হবে সেটা সময়ই বলে দেবে। এখন আওয়ামী লীগকে হয়তো আন্তর্জাতিক লবিং সহ অনেক পথ অবলম্বন করতে হবে, দেখার অপেক্ষা তারা কোন পথ অবলম্বন করে, সরকার কোন পথে হাঁটে এবং এই দুজনার দুটি পথ দুটি দিকে গেছে হারিয়ে এই গানের মতো যদি দুইজনের দুই পথ দুই দিকে যায়, তাহলে এই দুই পথে যাওয়া একই দেশের রাজনীতিতে দুইজনের দুই দিকে যদি পথ হয়, তাহলে সেই পথ এক জায়গায় হয়ে রেল লাইন বেঁকে গেলে রেল লাইনের দুই লাইন এক জায়গায় হয়ে সংঘর্ষ হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা হয়তো কমে যায় বাস্তবিক অর্থে মনে হতে পারে। কিন্তু একদিকে যখন দুই পথ দুই দিকে এভাবে চলে যাবে, অন্য প্রান্তে এসে কিন্তু লাইনটা এরকম হয় যে এই দিক থেকে এগোতে লাগলেই সামান্য একটু আগালেই সামনে গিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে, দুই পথ এক জায়গায় হয়ে যাবে। সেরকম কিছু না হোক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতি সুস্থ থাকুক। আওয়ামী লীগের জন্য হয়তো এটা একটা ভালো খবর, আইভীর কারামুক্তি হচ্ছে, সেখানে হয়তো তারা একটা সাংগঠনিক শক্তি বাংলাদেশের মধ্যে পাবে যে আইভীর মতো একজন নেতা কারামুক্ত থেকে বাইরে অবস্থান করবেন। সেই ক্ষেত্রে তিনি অন্তত একটা ভূমিকা হয়তো পালন করতে পারবেন, যে কারাগারে থাকা আওয়ামী সমর্থক নেতাকর্মী যারা সত্যিকার অর্থে অপরাধী না, বিনা অপরাধে প্রফেসর ইউনূস যাদেরকে কারাগারে রেখেছেন, তাদের কারামুক্তির ক্ষেত্রে তিনি হয়তো একটা ভূমিকা অন্তত পক্ষে নিতে পারেন। দর্শক, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এই তথ্যটা জেনে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরিবর্তে শেখ হাসিনা তার একান্ত বিশ্বস্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নাকি রাষ্ট্রপতি করতে চেয়েছিল। কিন্তু ওই যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নানান কুতুব, সেই কুতুবদের কারণে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাদ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনা রাষ্ট্রপতি করেছিলেন। এটা আমার কাছে একরকম অবাক লেগেছে, কারণ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক এবং তাকে বাদ দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে শেখ হাসিনা মনোনয়ন দিতে হয়েছিল। যাই হোক, এরপর আরো অবাক হয়েছি 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সহপাঠী, একই সাথে চট্টগ্রামে বড় হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় যখন ডক্টর ইউনূসের বহু সমালোচনা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যক্তিগত আক্রমণ করে, অশ্লীল কথাবার্তা বলে, কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কখনো ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলে নাই। কিন্তু ইউনূস এসে কি করে নাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করিয়েছে, গ্রেফতার করার পর একের পর এক মামলা দিয়েছেন, একের পর এক মামলা, ভুতুড়ে মামলা দিয়ে বছরের সময় বেশি তাকে জেলে রেখেছে। তার জামিন হলেও তাকে সোনেরেস দিয়ে আটকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত বয়সের ভারে নজু 85 বছর মানুষটি উচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি জামিন পান। আপনাদের মনে আছে নিশ্চয়ই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের কথা, নরসিংদীর, তার জানাজার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকে চট্টগ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হলো। আমি যদি বলি যে ওই জানাজায় অংশ নেওয়া হাজার হাজার লক্ষ মানুষ এবং তাদের জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান, এবং তার মধ্যে দিয়ে এই নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এ যাবৎকালের সর্ববৃহৎ একটা শোডাউন হয়ে গেছে, তাহলে বোধহয় ভুল বলা হবে না। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়। চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। সৌভাগ্য, কতজনের ভাগ্যে এটা যেত। বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছিল, আমরা নুরুল মজিদ হুমায়ুনের দেখেছি, এখন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দেখলাম। পরে জয় বাংলা স্লোগানে তাকে বিদায় জানান দলীয় সমর্থক ও নেতাকর্মীরা।
জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রয়াতের বড় ছেলে সাবিদুর রহমান সমু সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। এর আগে মরদেহ জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে বর্ষিয়ান রাজনীতিকে এক নজর দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে, ফুলে ফুলে ছেয়ে যায় কফিন। সাবেক এই মন্ত্রী রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নেতা শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাজনৈতিক ক্যারিয়ারের বৃহত্তম ও চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। নিঃসরায়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করেছেন। চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের জন্য মানুষ তাকে স্মরণ করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, সারা জীবন তার সঙ্গে রাজনীতি করেছি। সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমল থেকে ওনার সঙ্গে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছেন, তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে। মোশাররফ হোসেনের সন্তান সাবিদুর রহমান বলেন, দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের উন্নয়নে তিনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, মিরসরাই অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতারা। জানাজা শেষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা জানাজায় অংশ নেন। পরে মরদেহের কফিন অ্যাম্বুলেন্সে ওঠানোর পর হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান শোনা যায়। নেতাকর্মীরা মরদেহবাহী গাড়ির সঙ্গে জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্সটি মিরসরাইয়ের ধুমগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মোশাররফ হোসেনের সংক্ষিপ্ত যে বর্ণাঢ্য জীবন আমরা জানতে পেরেছি, সেখানে বলা হচ্ছে তিনি 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমগ্রামে জন্ম নেন। বাবা এস রহমান ঘাটের 60-এর দশকে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। দেশভাগের পর তিনি কলকাতা থেকে চট্টগ্রামে চলে আসেন এবং ওরিয়েন্ট বিল্ডার্স কর্পোরেশন নামে একটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন। মোশাররফ হোসেন চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং স্যার অশোতোষ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন। এরপর লাহোরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় 6 দফা আন্দোলনে সম্পৃক্ত। সে সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। লাহোর থেকে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন এবং 1970 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন। এর বাইরে আওয়ামী লীগের তার ইতিহাস, তার বর্ণাঢ্য জীবন সবকিছুই লেখা আছে। বলা হয়েছে যে 24শে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর 27 অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরের বছর মানে 27 অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। প্রায় 1 বছর পর 2025 সালের 5 আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত 14 আগস্ট জামিনে মুক্ত পান। মানে একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পরে এই 85 বছর মানুষটিকে সরকার, তাও সরকার না, উচ্চ আদালত জামিন দিয়েছিল। যে মানুষটির জানাজায় আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী সর্বদলের মানুষ যোগ দিয়েছে, সেই মানুষটি জেল খেটেছেন অন্যায়ভাবে। জীবনের শেষ সময়টা যখন তার পারিবারিক পরিসরে থাকার কথা, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, এজাহার নামীয় কোনো মামলা ছিল না। শুধু ইউনূস সরকার ওই যে আওয়ামী লীগের গন্ধ শুকে শুকে মানুষ অ্যারেস্ট করতো, সেই ধারাবাহিকতায় ডক্টর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অ্যারেস্ট করেছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুরো চট্টগ্রামের রাজনীতিতে তার যেই আওয়ামী লীগ সময়ের ভূমিকা ছিল, কখনোই পত্রপত্রিকা অনেক নেতার নামে অনেক বিশ্রী রিপোর্ট এসছে, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, দুর্নীতি, অনিয়ম। আর তিনি যেই এলাকার এমপি,
চট্টগ্রামের মিরসরাই, এটা বলা যেতে পারে একেবারে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো অবশ্যই একেবারে টাকার, যদি বলি বিশাল এক কূপ, সেই কূপের জায়গা, সেখানে থেকেও নিজের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের তার গৌরবময় সেই সম্মান রেখেই চিরবিদায় নিলেন এই মানুষটি।